সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 120 পৃষ্ঠা থেকে। এটা হচ্ছে প্রবন্ধ। কামরুল হাসান বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তিনি পটুয়া কামরুল হাসান নামে পরিচিত ছিলেন। নিচে প্রবন্ধটি কামরুল হাসানের লেখা। এটি তার আমাদের লোককৃষ্টি থেকে বই থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধটি প্রথমে নীরবে পড়ো, এরপর সবাই পড়ো। এখানে আমাদের লোকশিল্প একটা নকশিকাঁথা দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের নকশা রয়েছে। আমাদের প্রবন্ধ কি আছে? খাদ্যশস্যের পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটা অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। একসময় গড় গৃহস্থালীর নিত্য ব্যবহারে প্রায় সব পণ্য এদেশের গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছু হয়, এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এই ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। তোমরা গল্পটি একটু ভালো করে পড়ে পরে প্রশ্নগুলো তো দিতে পারবে। বাংলাদেশের মানুষের জীবনে লোকশিল্পের তাৎপর্য অনেক। ঢাকার মসলিন কাপড় ছিল এমন চিকন সুতার তৈরি শাড়ি যা ছোট একটি আংটির মধ্য দিয়ে অনায়াসে চলে যেত। অর্থাৎ আংটির ভিতর দিয়ে প্রায় 13-14 হাতের যেই কাপড় ছিল, ওই কাপড়টা এক টানে চলে যেত, কোনো বাধা পেত না। ওটা অনেক চিকন ছিল। বর্ষা মৌসুমে গ্রামের মেয়েরা নকশি কাঁথা সেলাই করত। গ্রামের মেয়েরা নকশি কাঁথা সেলাই করে, যার মধ্যে রয়েছে তাদের মনের কথা। শীতলক্ষ্যা নদীর বাষ্প জামদানি কাপড়ের জন্য উপযোগী। আর জামদানি কাপড়ের জন্য শীতলক্ষ্যা নদীর যে বাষ্প, সেটা খুব উপযোগী। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েরা তাতে ঐতিহ্যবাহী কাপড় বনে। বাংলাদেশের গ্রামে রয়েছে কাঁসা শিল্পের বাসনপত্র, পোড়া মাটির তৈরি জিনিসের কদর রয়েছে বাংলাদেশে। পুরাকালের মসজিদ ও মন্দির রয়েছে, যাতে রয়েছে লোকশিল্পের অন্যতম নকশা, হাত পাখা, শীতল পাটি সহ নানা কুটির শিল্প, যা এদেশকে করেছে সমৃদ্ধ। এবার প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি। এই পরিচ্ছেদে একটি প্রবন্ধ পড়েছ। প্রবন্ধের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, নিচে প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। যেমন, পরপর 2 লাইনের শেষে কি মিল শব্দ আছে? না, প্রবন্ধতে এরকম মিল থাকে না। হাতে তালি দিয়ে কি পড়া যায়? না, প্রবন্ধ হাত তালি দিয়ে পড়া যায় না। লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? না, প্রবন্ধের লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের না। লাইনগুলো কি সুর করে পড়া যায়? না, প্রবন্ধের লাইনগুলো সুর করে পড়া যায় না। এটি কি পদ্য ভাষায় লেখা? না, প্রবন্ধ পদ্য ভাষায় লেখা নয়। এটি কি গদ্য ভাষায় লেখা? হ্যাঁ, প্রবন্ধ গদ্য ভাষায় লেখা। এর মধ্যে কি কোনো কাহিনী আছে? না, প্রবন্ধের মধ্যে কোনো কাহিনী নেই। এর মধ্যে কি কোনো চরিত্র আছে? না, প্রবন্ধ, এখানে কোনো চরিত্র থাকে না। তারপরে এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? হ্যাঁ, যেমন এই প্রবন্ধে আমাদের লোকশিল্প, কাঁসা শিল্প, মসলিন শিল্প, জামদানি শিল্প, এই জাতীয় বিভিন্ন ধরনের শিল্প নিয়ে আলোচনা করা হয়েছে। এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা যায়? হ্যাঁ, অবশ্যই এটি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা। এর মধ্যে কি কোনো সংলাপ আছে? না, সংলাপ থাকে সাধারণত নাটকে, আর গল্পের মধ্যে মাঝে মাঝে 2-1টা সংলাপ দেওয়া থাকে। এটি কি অভিনয় করা যায়? না, প্রবন্ধ অভিনয় করা যায় না। এবার আসো, বলা হয়েছে একটা প্রবন্ধ লিখো যার ভূমিকা এবং উপসংহার থাকবে, আর বাকিগুলো অনুচ্ছেদে বিভক্ত থাকবে। প্রশ্নটা আগের পৃষ্ঠায় আছে। আমরা একটা প্রবন্ধ লিখলাম শাপলা সম্পর্কে। ভূমিকা: আমাদের দেশে ডাঙ্গায় মানে মাটিতে, জলে, বনে নানা রকমের ফুল ফোটে। এর মধ্যে শাপলা সব জায়গায় ফোটে, তাই শাপলা আমাদের জাতীয় ফুল। সব জায়গায় যেহেতু দেখা যায়, এই জন্য এটা হচ্ছে কি জাতীয় ফুল। শাপলার অন্যান্য নামগুলো হলো শালুক ফুল ও নাল ফুল, যেটা লম্বা নালের মতো শামুকের লতাটা, এই জন্য নাল ফুল বলা হয়। আর এটা একটা বিচি আছে, সেই বিচিটা আমরা শালুক নামে পরিচিত, এই জন্য এটা শালুক ফুলও বলা হয়ে থাকে।
এরপর এখানে অনুচ্ছেদ ভাগ করা হয়েছে, তাহলে এখানে একটা লাইন ফাঁকা থাকবে, তাহলে আমার অনুচ্ছেদ হবে। এবার পরে অনুচ্ছেদে আমরা লিখলাম, ভাদ্র আশ্বিন মাসে খাল বিল পুকুর ডোবায় অজস্র, এটা রফলা, অজস্র শাপলা ফুল ফোটে। বাংলাদেশে প্রায় সব অঞ্চলে শাপলা পাওয়া যায়। বাংলাদেশে এমন কোনো অঞ্চল নাই যেখানে শাপলা পাওয়া যায় না, সব জায়গায় শাপলা ফুল পাওয়া যায়। তবে বিল, ঝিল, পুকুর, হাওর, দিঘিতে অজস্র শাপলা ফুল ফোটে। এটা যেহেতু অনুচ্ছেদ, এখানে একটা ঘর ফাঁকা থাকতে হবে, আমরা একটা ঘর ফাঁকা রেখে এখানে লিখব প্রবন্ধের একটা ফাঁকা রাখলাম, তাহলে এখানে আরেকটা আমার পয়েন্ট বোঝা যাবে। আমাদের দেশে শাপলা সাধারণত 3 রকমের হয়ে থাকে, যেমন সাদা, লাল ও নীল রঙের শাপলা। সাধারণত আমরা সাদা রং দেখি, লাল রঙের আমরা বলি অনেকে গ্রামের সালে রত্তনী শাপলা, আর হচ্ছে নীল বা বেগুনি রঙের শাপলা, যাকে অনেকে আঞ্চলিকভাবে পাগলা শাপলাও বলে থাকে। এর মধ্যে সাদা শাপলা সবচেয়ে বেশি দেখা যায়। যত শাপলা ফুল আমরা দেখি তার মধ্যে সাদা শাপলাটা আমরা বেশি দেখি। খাদ্য হিসেবে শাপলার লতা খুবই প্রিয় তরকারি। বেশ সবাই শাপলা লতাটা পছন্দ করে, শাপলা ভাজি করে বা নারকেল দিয়ে রান্না করাটা অনেকে পছন্দ করে। এর ডাঁটা বেশ সুস্বাদু খাদ্য, শাপলা ফুলের ডাঁটা হচ্ছে সুস্বাদু খাদ্য। এছাড়া শাপলা ফুলের দানায় খই গ্রাম বাংলার শিশু কিশোরদের কাছে অত্যন্ত প্রিয়। অর্থাৎ শাপলা গাছের যে নিচে শাপলা ফুল থেকে যে বিচিগুলো বের হয় সেগুলো দিয়ে যে খই ভাজা হয়, সেগুলো শিশু কিশোরদের কাছে অত্যন্ত প্রিয়। এবার আরেকটা পয়েন্ট আমরা দেবো, এই জন্য এখানে একটা এক লাইন গ্যাপ দেব। শাপলা অনেকটা পদ্ম ফুলের মতো। বর্ষাকালে যখন মাঠ, ঘাট, ডোবা, পুকুর, বিল পানিতে ভরপুর থাকে, তখন চারদিকে উদ্ভাসিত করে শাপলা ফোটে। অর্থাৎ সবুজ, সাদা আর সাদা, সব দিকে এত সুন্দর। তার শাপলা সাধারণত রাতের বেলায় ফোটে। আমরা জানলাম শাপলা কখন ফোটে, শাপলা রাতের বেলায় ফোটে। এরপর আরেকটা পয়েন্ট লিখবো, এই জন্য একটা লাইন আমরা ফাঁকা রাখবো। শেষে আমরা কি দেব, উপসংহার দেব। উপসংহার আছে, শাপলা আমাদের জীবনের প্রতীক। আমাদের জাতীয় প্রতীকের মধ্যেও শাপলা ফুলটা আছে। আমাদের যে কয়েনগুলো, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন যদি দেখো, পিছনে দেখবে এই শাপলা ফুলটা একটা প্রতীক আছে। শাপলা ফুল বাঙালি জাতির ইতিহাসে ও ঐতিহ্যের, তাই শাপলা ফুলের যত্ন নেওয়া উচিত। এবার আসো যাচাই করি তোমার লেখা প্রবন্ধের নিচে বৈশিষ্ট্যগুলো আছে কিনা, এগুলো দেখে নাও। হ্যাঁ, আমরা এটা গদ্য ভাষায় রচিত কিনা, অবশ্যই গদ্য ভাষায় রচিত। নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে লেখা কিনা, হ্যাঁ এটা শাপলা ফুল নিয়ে লেখা। ভূমিকা আছে কিনা, আছে। উপসংহার আছে কিনা, আছে। তথ্যগুলো ধারাবাহিক সাজানো কিনা, হ্যাঁ আমরা শাপলা ফুলের তথ্যগুলো ধারাবাহিকভাবে সাজিয়েছি। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসে পর্যন্তই। আসসালামু আলাইকুম।